আর বর্তমানের অবস্থায় আপনারা জানেন যে বর্তমান অবস্থায় একটা রাষ্ট্র কতটা ধ্বংস হলে, একটা রাষ্ট্রের মান কতটা খারাপ হলে যে এই দেশের একজন মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। আসসালামু আলাইকুম। চারিদিকে কেমন যেন শুধু জানতে চাওয়ার একটা আগ্রহ, প্রশ্ন করা জানতে চাওয়া এই জন্য একটা প্রতিযোগিতা চলতেছে। তো তার মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন হচ্ছে যে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ কতদিন, বা তারা কত বছর বা কতদিন তারা ক্ষমতায় থাকবেন। এই যে ধরনের প্রশ্ন করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন দ্বারাই বোঝা যাচ্ছে যে দেশ কতটা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ একটা সময় ছিল, ফ্যাসিবাদের সময়ে সাংবাদিকরা এই ধরনের প্রশ্ন করা তো দূরে থাক, উল্টা সবসময় বলতে হতো যে আমরা এই শেখ হাসিনাকে 41 সাল পর্যন্ত দেখতে চাই, শেখ হাসিনাকে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা দেখতে চাই। ভাবুন তো তাহলে কতটা পরিবর্তন আসছে, যে তারা এখন বলা সাংবাদিকরা এখন প্রশ্ন করার সাহস পাচ্ছে যে আপনাদের মেয়াদ কতদিন বা আপনাদের মেয়াদ কত বছর, এবং সাধারণ জনগণ এখন রাস্তায় হেঁটে হেঁটে বলতে পারতেছে যে আপনাদের মেয়াদ কতদিন। তো যদিও এটা মূল কথা নয়, কিন্তু বুঝাতে চাচ্ছি যে দেশ কতটা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, মুক্ত বাক বা কথা বলা যে স্বাধীনতা সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তার বড় প্রমাণ। দিকে এগিয়ে যাচ্ছে মুক্ত স্বাধীনতা, মুক্ত বাক বা কথা বলা যে স্বাধীনতা সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তার বড় প্রমাণ। কিন্তু প্রশ্নগুলো করার ধরন এরকম মনে হচ্ছে যে কারো কারো প্রশ্ন খুবই আক্রমণাত্মক। মনে হচ্ছে যে এই সরকার ক্ষমতায় এসে মনে খুব ভুলই করে ফেলেছে। মনে হচ্ছে যে তাদেরকে আয়নাঘর থেকে মুক্তি দিয়ে, তাদেরকে বিভিন্ন দাসত্ব থেকে মুক্তি দিয়ে এই সরকারের বড়টা ভুল হয়ে গিয়েছে, এমনভাবে তারা প্রশ্নগুলো করতেছে যে এই সরকারের মেয়াদ কতদিন আর কতদিন আপনারা থাকবেন। তো যাই হোক, আসলে কিন্তু মানুষ জন্মিলে মরিতে হবে, এটা কে না জানে, তাই না? এটা তো আমরা সবাই জানি। তো এইভাবেই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই গেছেন, তাদের তো একদিন চলে যেতে হবে, এটা স্বাভাবিক, জানার ইচ্ছা থাকতে পারে আমাদের, কিন্তু প্রশ্ন করার ধরনটা আরও মার্জিত হওয়া উচিত। এখন আসলে আমাদের যৌক্তিক আলোচনা হওয়া উচিত যে তারা কত বছর থাকবে। এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ আপনাদেরকে পেশ করতে চাই যে 2007 সালে রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার ইত্যাদির সমস্যা দেখিয়ে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ 2 বছর তারা ক্ষমতায় ছিলেন। আর বর্তমানের অবস্থায় আপনারা জানেন যে বর্তমান অবস্থায় একটা রাষ্ট্র কতটা ধ্বংস হলে, একটা রাষ্ট্রের মান কতটা খারাপ হলে যে এই দেশের একজন মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। অর্থাৎ একজন এমপি, মন্ত্রী, তারা তো বিভিন্ন অন্যায় অপকর্ম করে পালিয়েছে, তাদের সাথে মসজিদের ইমাম সাহেবকে পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। তাহলে বুঝুন একটা রাষ্ট্র কতটুকু নষ্ট হলে, একটা রাষ্ট্র কতটুকু ধ্বংসের পর্যায়ে চলে গেলে যে একজন ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। তাহলে একটা রাষ্ট্র কতটা অতল গহ্বরের ভিতরে রয়েছে, কতটা অতল গহ্বরে থাকলে সেই রাষ্ট্রে ইমাম সাহেব পালিয়ে যায়। তাহলে এইরকম অতল গহ্বরে একটা রাষ্ট্রকে টেনে তুলতে কতটা কষ্ট, কতটা সময় লাগতে পারে, এটা আপনারা একটা যৌক্তিকভাবে ভেবে দেখুন। এই সরকারের উদ্দেশ্য কিন্তু সমাধান করার উদ্দেশ্য, এই সরকারের কিন্তু উদ্দেশ্য নির্বাচন ছিল না। যদিও নির্বাচন একটা অন্যতম একটা মুখ্য বিষয়, কিন্তু এই মুখ্য বিষয়টা উদ্দেশ্য করে কিন্তু সরকার আসে নাই। এই সরকার মূলত এসেছিল কি, যে বর্তমানে কোনো সরকার নেই, দেশের আইন শৃঙ্খলা নেই, দেশের কোনো সরকার নেই, ফলে তারা দায়িত্ব নিতে বাধ্য হয়েছে। কিন্তু তারা দায়িত্ব নিয়ে দেখেছে যে তারা যেই চিন্তা ভাবনা করছে তার চেয়েও বড় বিশাল কিছু করতে হচ্ছে। এখন তারা ক্ষমতা এসে দেখতেছে যেখানে তারা হাত দিচ্ছে সেখানে দুর্নীতি, যেখানে তারা হাত দিচ্ছে সেখানেই অন্যায়ের অবিচার, যেখানে তারা হাত দিচ্ছে সেখানেই মানুষের উপরে জুলুম হয়েছে। তারা মানে কেঁচো ঘুরতে গিয়ে বড় সাপ বেরিয়ে গেছে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি বলতে চাই যে এই সরকার এসে যে সমস্যাগুলো ফেস করেছে তার কোন কারণগুলো। 1 নম্বর হচ্ছে এই সরকার দেখতে পাচ্ছে যে বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা। তারপর দেখেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে তাদের, এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর দেখেন পুলিশ, র্যাব, তারপর হচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ইত্যাদিকে তাদের সংস্কার করতে হবে। এছাড়াও বর্তমানে যে আমলাদের বদলি বা কাউকে অবসরে পাঠাতে হবে ইত্যাদি অনেকে যাচাই বাছাই করতে হবে। দীর্ঘ 16টি বছর ফ্যাসিবাদের আমলে অনেক আওয়ামী লীগের ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনীরা কিন্তু এই পদে চলে এসেছে। তো তাদেরকেও বাছাই করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারপর হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ বাহিনী দীর্ঘ 16টি বছরে বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান ডিজিএফআই, এনএসআই, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন এবং বিভিন্ন ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন সামাজিক যে প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে তারা ধ্বংস করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এদেরকে সংস্কার করতে অনেকটা সময় লাগবে। তারপর দেখুন যে বর্তমানে কিন্তু দেশে আওয়ামী লীগের বিচার হওয়াটা খুবই জরুরি। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাদের, যারা রাস্তায় চাঁদাবাজি করতো, যারা হাইওয়েতে দাঁড়িয়ে হাজার পর হাজার এক একটা ট্রাকের থেকে টাকা তুলতো, এক একটা ট্রাক ভাড়া থাকতো 14,000 টাকা, ঢাকা টু রংপুর, সেই ট্রাক ভাড়া হয়ে যেত 20,000 টাকা। কাদের কারণে? এই আওয়ামী ক্যাডার বাহিনীদের কারণে। এই ক্যাডার বাহিনীরা দেশে গুম, খুন, অন্যায়, অত্যাচার, এইগুলোকে সংস্কার করতে হবে না? তারপর আসুন দেখুন যে বর্তমানে কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে শক্তিশালী রাজনৈতিক দল। বর্তমানে
আওয়ামী লীগের পতনের ফলে একটিমাত্র শক্তিশালী রাজনৈতিক দল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিএনপি, তাই না? কিন্তু আমরা ওই অতীত থেকে ইতিহাস দেখি যে কোনো দল ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা জনগণকে যেই স্বপ্ন দেখায়, কিন্তু ক্ষমতা গেলে তারা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। এই স্বপ্ন আমরা দেখেছিলাম 1947 সালে মুসলিম লীগ আমাদেরকে দেখিয়েছিল, জিন্নাহর নেতৃত্বে তারা আমাদের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু 52 সালে এসে তারা আমাদের স্বপ্ন ভঙ্গ করে, আমাদের অন্তরে তারা আঘাত হানে। 71 সালে আমরা স্বাধীন হতে বাধ্য হই। 71-এর পরে শেখ মুজিব আমাদের 71 সময় অনেক বড় বিশাল স্বপ্ন দেখিয়েছেন। 75-এ কিন্তু সেই স্বপ্ন থেকে আমরা আশা হতে হয়, অর্থাৎ তিনি সেই জনগণের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেননি। জেনারেল এরশাদ 86 সালে নির্বাচন দিতে 90 সালে তিনি সে আমাদের আশা পূরণ করতে পারেনি। শেখ হাসিনার সরকার 2009 সালে তিনি যে ওয়াদা নিয়ে এসেছিলেন 10 টাকা দিয়ে চাল খাওয়াবেন, দুর্নীতি দমন করবেন, সমাজকে মাদক মুক্ত করবেন, কিন্তু আমরা দেখেছি যে তাদের আমলেই পুলিশ মানুষের পকেটে গাঁজা বিভিন্ন মাদক ফেন্সিল দিয়ে কি তাদেরকে আসামি বানাতো। আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন জায়গায় যে পুলিশ নিজেরাই তাদের এজেন্ট বা তাদের লোক নিয়োগ করে তারা বিভিন্ন মাদক বিক্রি করতেন। এই স্বপ্ন থেকে কিন্তু আমাদের আশাহত করেছে শেখ হাসিনার সরকারও। তার মানে আমরা অতীতের ইতিহাস থেকে দেখতে পাই যে যারা ক্ষমতায় ছিল না, ক্ষমতায় থাকার আগ পর্যন্ত তারা আমাদের স্বপ্ন দেখে, কিন্তু ক্ষমতা থেকে তারা তা বাস্তবায়ন করেনি। তো বর্তমানে এককভাবে বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপিরা রয়েছে তারা এখন ক্ষমতায় নাই, তারা এখন যে স্বপ্ন দেখাচ্ছে তারা যে ক্ষমতায় গিয়ে স্বপ্ন বাস্তবায়ন করবে তা আমরা কীভাবে বুঝবো? 2 নম্বর হচ্ছে যে তারা ক্ষমতায় গিয়ে এখন যদি নির্বাচন হয় তারা নিঃসন্দেহে 2/3 ভোট পাবে, তাহলে তারা যে তাদের ইচ্ছামতো সংবিধানকে ব্যবহার করবে না তার নিশ্চয়তা কোথায় যে তারা ইচ্ছামতো তাদের সংবিধানকে ব্যবহার করবে না? কারণ অতীত থেকে তো আমরা তাই দেখতে পাই। মুসলিম লীগ করেছে, আওয়ামী লীগের বঙ্গবন্ধু করেছে ক্যাডার, তারপর হচ্ছে হাসিনা সরকার করেছে, এমনকি এরশাদও করেছে। তাহলে বিএনপিকে যদি বাদ থাকতে পারে? ধরলাম থাকবে না, কিন্তু আমরা তো নিশ্চয়তা পাচ্ছি না। আমাদের যে 54 বছর ইতিহাস, আমাদের যে 72 বছর ইতিহাস, এটা অনিশ্চয়তার ইতিহাস। আমরা তো একটা অনিশ্চয়তা রয়েছে, কোনো রাজনৈতিক দলের উপর আমরা নির্ভর করতে পারতেছি না, যার ফলে অন্যান্য রাজনৈতিক দলকে বর্তমানে দাঁড়াতে দিতে হবে। দীর্ঘ 15 থেকে 16টি বছর ফ্যাসিবাদের আমলে একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল তারা শক্তিভাবে দাঁড়াতে পারে নাই। কেননা তারা বিএনপির প্রতিবাদ, বিএনপির যেই সৌরকল তারা সহ্য করতে পারতো না, বিএনপিকে তারা সহ্য করতে পারতো না। তো আরও রাজনৈতিক দলকে তারা সহ্য করবে, যার ফলে গণ অধিকার পরিষদ বলেন, এই জাতীয় সংহতি বলেন, বা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র বলেন, বা আরও বিভিন্ন দল রয়েছে, তাদেরকে এই আওয়ামী ফ্যাসিবাদ দাঁড়াতে দেয়নি। কিন্তু এখন তাদেরকে একটা পরিবেশ করে দিতে হবে যেন তারা 64টা জেলায় মানুষের দুর্গ করে পৌঁছাতে পারে, যেন তারা তাদের দাবি, তাদের চেতনা, তাদের চিন্তা যেন তারা জনগণের কাছে পৌঁছায় দিতে পারে। এই জন্য অবশ্যই কি এই দলগুলোকে সময় দিতে হবে। সময় দেওয়ার আগে কি সময় দেওয়া মানে কি, তো নির্বাচনটাকে আরও পিছাতে হবে। নির্বাচনটা আরও পিছানো মানে কি, সরকারকে অবশ্যই সময় দিতে হবে। সব মিলিয়ে যেটা আমার কাছে মনে হয় যে এই যে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার সাধারণত 2-3টি ছোটো ছোটো কারণেই তারা 2 বছর ক্ষমতা ছিলেন। তাহলে আর বর্তমান সময় সরকারের কাছে কতগুলো সমস্যা আমি আপনাদের উপস্থাপন করলাম। তো এতগুলো সমস্যার সমাধান করার জন্য তো তাদের 2 থেকে 5 বছর ক্ষমতা থাকা উচিত, বা তারও বেশি থাকা উচিত। কিন্তু আমরা জানি যে এই সরকার এতদিন তারা ক্ষমতা থাকবেন না। তবে আমাদের তো এতখানি বিশ্বাস আছে যে না, এই সরকারটা আসছে অন্যায়কে দূর করার জন্য, সুতরাং তারা একটা দানবীয় শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ কায়েম করবে না, এটা তো নিশ্চিত আমরা, তাই না? এবং মানুষ জন্মিলে মরিতে হবে, কে না জানে এটা, তাই না? তাহলে তারা তো ক্ষমতা যেহেতু তারা আসছে, তারা তো চলে যাবে ভাই। আমাদের ইউনূস স্যার তো বলেছেন ভাই, আমরা আমাদের ক্ষমতা আঁকড়ে থাকতে না, আমরা তো আমাদের যার যার কর্মস্থলে ফিরে যেতে পছন্দ করি। তাহলে আমাদের কেন বারবার এই প্রশ্ন আসতেছে যে এই সরকার মেয়াদ কতদিন, কতকাল, কত বছর? আমরা উল্টা বলতে পারি যে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সমাজের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো কতদিনের মধ্যে সমাধান করতে পারবেন আপনারা? এই সমস্যাগুলোকে কীভাবে আপনারা হ্যান্ডেল করবেন? এই সমস্যাগুলো সমাধান করতে আপনাদের কার সাহায্য করার প্রয়োজন, কার সাহায্য নেওয়া প্রয়োজন হতে পারে? এই সমস্যাগুলো সমাধানে বিএনপি কতখানি এগিয়ে আসতেছে? বর্তমান যে চাঁদাবাজি, লুণ্ঠন, রক্তপাত হচ্ছে, এগুলো সমাধানে জামাত শিবির কতখানি এগিয়ে আসবে, আর বিএনপি কতখানি এগিয়ে আসবে, গণ অধিকার পরিষদ, অন্যান্য রাজনৈতিক দল কতখানি এগিয়ে আসবে, আমাদের সমাজ কতখানি এগিয়ে আসবে, আমাদের মসজিদের ইমাম সাহেবরা কতখানি এগিয়ে আসবে, মসজিদগুলো থেকে সমাজটা কতখানি এগিয়ে আসবে? আমরা এই ধরনের প্রশ্ন করতে পারি। তাহলে অটোমেটিক এই সমস্যাগুলো সমাধান হলে ইউনূস সরকার এমনি বিদায় নেবে, তারা এমনিতেই সসম্মানে বিদায় নেবে। তখন আর বলতে হবে না যে আপনি কতদিন আছেন। এইটা হলো মূল বিষয়, আমাদের মূল পয়েন্টে আঘাত করতে হবে। আমাদের মূল বিষয়টা দেখতে হবে যে সমস্যাগুলো আমার সমাধান হচ্ছে কিনা। এই সরকার যদি এসে চলে যায় তাহলে লাভ কি? আমার কোনো লাভ নেই, আর সরকার এসে চালাবে, কিন্তু আমার সমস্যা সমাধান করবে কে? আমরা একটু আস্থা রাখতে পারি যে না, এই সরকারটার উপরে, যে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান তারা করার জন্য যথেষ্ট চেষ্টা চালাবে। সুতরাং শুধু এই প্রশ্ন না করে আমরা প্রশ্ন করি যে এই সমস্যাগুলো, বর্তমান যে দেশে যে ক্রান্তি লগ্নে যে সমস্যাগুলো রয়েছে, এগুলো সমাধান করবে কারা? কীভাবে শক্তিশালী রাজনৈতিক দল গঠন করা যায়? কীভাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো যায়? এই কাজে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে সাহায্য করা উচিত। যদি সমস্যা সমাধান হয় তারা এমনিতেই বিদায় নেবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।